ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আমি আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই, যেটা নিয়ে অনেক রোজাদার ব্যক্তি যারা রয়েছেন বা পেশেন্টরা বা ক্লায়েন্টরা একটু কনফিউজ থাকেন যে আসলে আমি কখন তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আমি যাব। এক্স্যাক্টলি, এটা একটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করতে বলি রিল্যাক্সিং। ধরেন আপনি একটু হাঁটলেন, সকালে হাঁটলেন, আপনি তো আর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন না, তো এতে সারাটা দিন ভালো লাগে। তারপর হচ্ছে যে ধরেন আপনি ঘাসে হাঁটলেন, রোদ্রে গেলেন, নরম রোদ্রে গেলেন, সকালে করেন ইয়োগা, মানে স্ট্রেচিং যে ট্রেনিংগুলো, এগুলো মর্নিংয়ে করলে কোনো অসুবিধা নেই। কারণ আপনি তো জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, এগুলো তো সেম, অনেকটা কাছাকাছি। যে আপনি যে নামাজ পড়ছেন, সেজদা দিচ্ছেন, ওখানে তো চাইল্ড পোজ করছেন, আমি বলছি এটা রিল্যাক্সিং স্টেট। তো রিল্যাক্সিং যে কোনো ব্যায়াম সে যে কোনো সময় করতে পারে, মর্নিং ইজ দ্য বেস্ট টাইম ফর দ্যাট। বাট আপনি যদি প্রথম ভাগে, কিন্তু যদি আপনি ধরেন রোজা রেখেছেন, এখন কোনো একটা ব্যায়াম করবেন যেখানে ঘাম ঝরবে, যেমন আপনি জিম করবেন, যেমন আপনি একটু স্পিন রান করবেন, বা সাইকেলে উঠে একটু হিট করবেন, এই সকল ব্যায়াম ইফতারের ঠিক আগ মুহূর্তে করলে বেটার। কারণ হচ্ছে যে এই সময় আপনি একটু পরে আপনি ওয়াটার ইনটেক পানি খেয়ে ফেলছেন, আপনার ডিহাইড্রেশনের ভয় নেই। আর এই সময়টা হচ্ছে বডিতে সবচেয়ে কম ইনসুলিন লেভেল থাকে, কম সুগার লেভেল থাকে, গ্রোথ হরমোন বেশি থাকে। তো যার ফলে এই সময় ব্যায়াম করলে আপনার অটোফেজিটা ত্বরান্বিত হয় বেশি বেশি, আপনি বেশি বেশি ফ্যাট বার্নিং হবে, বেশি বেশি আপনার ভালো যে হরমোনগুলো আমাদের দরকার, গাবা বেশি আসে, বিডিএনএ ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, অর্থাৎ ব্রেনের যে সার নিউরোজেনেসিস বেশি হয়। মানে যত উপকারিতা বেনিফিটগুলো আছে, হ্যাঁ, সব কিছু পাওয়ার জন্য এটা হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন। আচ্ছা, আর যদি আমরা ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে চাই এবং ওজনটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, এই ক্ষেত্রে ইফতারের কখন এবং কত মিনিট আসলে হাঁটলে আমরা সুস্থ থাকতে পারবো, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং সুগারটাও যেন কন্ট্রোলে থাকে? এটা একদম সুন্দর একটা প্রশ্ন করেছেন। তা আমি মনে করি যে যদি কেউ হাঁটা চয়েস করে যে আমি হাঁটবো, তাহলে তার উচিত হবে আসর টু মাগরিব এর ভিতরে হাঁটা। এখন কতক্ষণ হাঁটলে কার সুগার কতটুকু নিয়ন্ত্রণ, এটা নির্ভর করে সে কতটুকু সুগার ইনটেক করছে। সে ফর এক্সাম্পল একজন ডায়াবেটিস রোগী, তার তো আগে থেকে সুগার বেশি আছে, তা এখন হাঁটলে সুগার তো কিছু কমবে, কিন্তু সে যদি আবার 3 গ্লাস শরবত খায় বা 2 গ্লাস শরবত খায় বা ভাজা পোড়া খায়, তাহলে তো আবার অনেক সুগার ঢুকছে। অর্থাৎ কত মিনিট হাঁটবো সেটা এটা হচ্ছে তার নিজের উপরে। যেমন ধরেন সে কমফোর্টেবল, প্রথমে সে যতটুকু পারে তার চেয়ে একটু কম হাঁটবে এবং একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটবে। তো এরপর আস্তে আস্তে তার যদি শরীর বলে যে আরেকটু হাঁটো, সে হাঁটলো, সেটা আর কি। কিন্তু পরবর্তীতে কি খাচ্ছে সেটা মোর ইম্পর্টেন্ট, কারণ সুগার আপনি হেঁটে কতটুকু কমাতে পারবেন। আমরা তো আর 12-14 ঘন্টা কাজ করি না, আমরা হয়তো 30 মিনিট 45 মিনিট বড় জোরে আমরা এক্সারসাইজ করি, কিন্তু একটা কলার ভিতরে অনেক আপনার এনার্জি আছে। হ্যাঁ, এক গ্লাস শরবতে অনেকগুলো এনার্জি ঢুকে যাচ্ছে, মানে আমাদের অনেকগুলো ক্যালোরি জানি যে এক একটা খাবারের গ্লাইসেমিক ইনডেক্সও এক এক রকম থাকে। এই জন্য আমরা লো গ্লাইসেমিক ইনডেক্স বা লো কার্বস, যেগুলোতে কম সুগার আসবে, কমপ্লেক্স কার্বস যেগুলোতে ধীরে ধীরে স্লো অ্যাবজর্পশন হবে, এগুলো খাবো। আর ভাজা পোড়া খাবারগুলো তো আমার ইনফ্লামেশন করছে, তাহলে ডায়াবেটিসের একটা মূল কারণ ইনফ্লামেশন। তাহলে আমি যে পেঁয়াজ ও বেগুনি খাচ্ছি, এগুলো আমাকে বাদ দিতে হবে, দিয়ে আমি অল্প পরিমাণে ভালো হেলদি অপশন চুজ করলে পরে ওটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি ঘুমাচ্ছি কতখানি। এখন ডায়াবেটিস রোগী একদমই ভালো হয়ে যেতে পারে যদি সে কোষ খালি করে। তো কোষ খালি করার জন্য তাকে আসলে অনেক বেশি খেতে হবে না, পরিমিত আহার গ্রহণ করবে, করার পরে সে এক্সারসাইজ করে, রোজা রেখে, ভালো ঘুমিয়ে, মানসিক প্রশান্তির চর্চা করে সে ফ্যাট বার্ন করে ফেলে। কোষ ক্লিন হয়ে গেলে তার ডায়াবেটিস নেই।